Very good evening everyone. আমি প্রিয়তা নন্দী পারুল প্রকাশনী আয়োজিত লকডাউন ক্লাসেসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ইংলিশ গ্রামার ক্লাস 12 এর জন্য আজকের ক্লাসে আমরা স্প্লিটিং প্র্যাকটিস করব টেক্সচুয়াল গ্রামার থেকে, গ্রামারের পার্ট হিসেবে, অর্থাৎ ক্লাস 12 এর যে টুয়ার্স ডাইরেক্টেড পার্টে গ্রামারগুলো দেওয়া থাকে সেগুলোর কোয়েশ্চেনগুলো বা সেন্টেন্সগুলো বা স্টেটমেন্টগুলো নেওয়া হয় টেক্সট থেকে, তাদের যে 9টা টেক্সট তারা পড়ে সেখান থেকে। তাই সেই টেক্সট থেকে বেশ কিছু বাক্য তুলে নিয়ে আমরা সেইগুলোকে স্প্লিট করি। আমার লাস্ট ক্লাসে আমি স্প্লিটিং কিভাবে করব, স্প্লিটিং কি ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি খুব ব্রিফ একটুখানি বলে দিই, সেটা হচ্ছে স্প্লিটিং কি। স্প্লিটিং হচ্ছে কোনো সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে আরো সিম্পলিফাইড ফর্মে, আরো সরলীকরণ করে তাকে মোর দ্যান ওয়ান সিম্পল সেন্টেন্সে ভেঙে দেওয়া। কেমন? একাধিক সিম্পল সেন্টেন্সে ভেঙে দেওয়া। আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সেরও সিম্পলিফিকেশন করে তাকে স্প্লিট করি। কেমন? অর্থাৎ আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা বাক্য যাই আমাদের দেওয়া হোক তাকে আমরা সিম্পল সেন্টেন্সে, একাধিক সিম্পল সেন্টেন্সে ভেঙে দেবো, প্রয়োজন মতো 2টো বা 3টেতে। কেমন? তোমাদের পরীক্ষাতে সাধারণত একদম ইনস্ট্রাকশনে দেওয়াই থাকে স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্সেস। সেক্ষেত্রে আমরা 2টো সিম্পল সেন্টেন্সে ভাঙাটাই প্র্যাকটিস করব। আর এই যে স্প্লিট করা, এই ভেঙে দেওয়াটাই হচ্ছে স্প্লিট করা। এই স্প্লিট করাটা আমরা মূলত 2টো টেকনিক ইউজ করে করি। একটা হচ্ছে সিনট্যাকটিক সিম্পলিফিকেশন, অর্থাৎ বাক্যের যে সিনট্যাক্স বা বাক্যের যে গঠন, সেই গঠনটাকে সরলীকরণ করে বা সিম্পলিফাই করে আমরা স্প্লিট করি। আরেকটা হচ্ছে সাধারণত সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বেশি লাগে, সেটা হচ্ছে লেক্সিক্যাল সিম্পলিফিকেশন। লেক্সিক্যাল মানে ভোকাবুলারি রিলেটেড, অর্থাৎ বাক্যের যে ভোকাবুলারি, বাক্যের যে শব্দগুলো যেভাবে আছে তার যে কমপ্লেক্সিটি, সেই কমপ্লেক্সিটিকে সিম্পলিফাই করি আমরা, বা বাক্যের যতটুকু জটিল পার্ট সেই পার্টটুকুকে আরো সহজ শব্দে আমরা সরলীকৃত করি, সরলীকরণ করি, করে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করি স্প্লিটিং। এবার এই 2টো পদ্ধতি, এই সিনট্যাকটিক সিম্পলিফিকেশন বা লেক্সিক্যাল সিম্পলিফিকেশন, দুটো করতে গিয়েই আমরা আরো 2টো জিনিসের সাহায্য নিয়ে থাকি। একটা হচ্ছে ইনসারশন অফ কন্টেন্ট, অর্থাৎ কিছুটা কয়েকটা শব্দ যেটা আমার কাছে নেই প্রশ্নে, সেটাকে আমরা আনসার করার সময় সেটাকে অ্যাডাপ্ট করি, ইনসার্ট করি, তাই ইনসারশন অফ কন্টেন্ট। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছুটা শব্দ, মূলত কনজাংশন বা যে কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কারগুলো, সেগুলোকে ডিলিট করে দিই, সেগুলোকে মুছে দিই, অমিট করে দিই। কেমন? তাহলে এটাকে আমরা বলবো ডিলিশন অফ কন্টেন্ট। অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা স্পিকিং করতে গেলে কিছুটা কন্টেন্ট বা কিছুটা কয়েকটা শব্দকে জুড়েও থাকি, ইনসারশন করি, আবার কিছু শব্দকে আমরা মুছেও দিয়ে থাকি, ব্যবহার করি না, তাকে আমরা ডিলিশনও করি। ঠিক আছে? তাহলে মোটামুটি এই হচ্ছে স্পিকিং এর জিস্ট। একটু কনফিউজিং লাগলো, এর যে বিস্তারিত ব্যাখ্যা সেগুলো কিন্তু আমার গতদিনের ক্লাসে আছে। তাহলেও আমি আজকে যখন প্র্যাকটিস করাবো তখন আমি প্রত্যেকটাই চেষ্টা করব প্রত্যেকটা পদ্ধতি একটু করে ব্যাখ্যা করে দেওয়ার, বা কি করছি সেটা একটু এক্সপ্লেন করে দেওয়ার। আমি শুরু করছি ক্লাস 12 এর জন্য টেক্সচুয়াল গ্রামারের পার্ট থেকে। যে বাক্যগুলো আমরা আজকের প্র্যাকটিস সেশনে ব্যবহার করব সেগুলো প্রত্যেকটাই ক্লাস 12 এর যে 4টে প্রোজ, 4টে পোয়েম এবং একটা ড্রামা আছে। চারণদাস চোর আমরা কনসিডার করছি না, তোমাদের পড়ানো হয়নি এই পেজে। সেক্ষেত্রে দ্য প্রপোজাল এই 9টা টেক্সটের থেকে সেন্টেন্সগুলো টেক আপ করা। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ, আমি স্প্লিটিং এক্সারসাইজ করছি। কেমন? ফার্স্ট সেন্টেন্স হচ্ছে, the man who had entered the compartment broke it. Remember everybody, the man who had entered the compartment, comma, broke
প্রথমে আমরা বাক্যটা একটু দেখে নিই। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, ম্যানকে এক্সপ্লেন করছে একটা ক্লজ যে সাবঅর্ডিনেট ক্লজ, অতএব যেহেতু সে ম্যানকে কোয়ালিফাই করছে সে অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। আর দ্য ম্যান ব্রোক ইনটু মাই রেভারি, সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে একাই ব্যবহার হতে পারে, অতএব একটা মেইন ক্লজ আছে তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। দ্য সেন্টেন্স ইজ কমপ্লেক্স সেন্টেন্স। একে আমরা কিভাবে ভাঙবো? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা দুটো ওয়ার্ডকে লোকেট করি। একটা হচ্ছে হ্যাড এন্টার্ড, আমার কম্পার্টমেন্টে এসে প্রবেশ করেছিল। দ্য আদার ওয়ান ইজ ব্রোক ইনটু, যে আমার রেভারিকে ব্রেক ইনটু করেছিল। এই দুটো ওয়ার্ডকে ধরে আমরা দুটো সেন্টেন্স ফর্ম করবো, সিম্পল সেন্টেন্স। এইবারে আমাদের একটা টাইমের সেন্স এখানে আমরা বুঝতে পারছি যে আগে লোকটা কম্পার্টমেন্টে প্রবেশ করেছে, তারপরে সে ব্রোক ইনটু করেছে রেভারিতে। তাহলে আমরা স্প্লিটিং করার সময় এই সিকোয়েন্সটা মেনটেন করব, যে ভার্বের কাজটা আগে হয়েছে সেটাকে আগের বাক্যে ব্যবহার করব। তাহলে প্রথমে আমি লিখছি দ্য ম্যান entered the compartment। বেশ, এবং দ্বিতীয় বাক্যে আমি লিখছি হি, দুবার আমি দ্য ম্যান লিখবো না, দ্য ম্যান অলরেডি আমি সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, তার এগেইনস্টে আমি প্রোনাউন হি ব্যবহার করছি। হি broke into my reverie। এক্ষেত্রে আমি একটুখানি বলে দিই যে আমাদের কাছে হ্যাড এন্টার্ড ছিল, আমরা আগের দিন দেখেছিলাম যে আগের দিন টেন্সের ক্লাস করতে গিয়ে দেখেছিলাম যে যখন একটা বাক্যে দুটো পাস্টের কথা বলা হয় তখন যে পাস্টটা আগে হয়েছে, যে কাজটা পাস্টে আগে হয়েছে তাকে আমরা পাস্ট পারফেক্টে চেঞ্জ করি। দেখো এখানে একটি বাক্যের মধ্যে দুটো কাজ বোঝানো হয়েছে, একটা এন্টার করা, একটা ব্রেক ইনটু করা। এন্টার করার কাজটা আগে হয়েছে তাই তাকে পাস্ট পারফেক্টে চেঞ্জ করা আছে, কিন্তু আমরা যখন তাকে স্প্লিট করার সময় ভেঙে দেব আমাদের তো দুটো ভার্ব একটা বাক্যে থাকছে না, অতএব হ্যাডের আর প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে? সেন্টেন্স নাম্বার 2 তে যাচ্ছি। She was walking alone when a boy ran up behind her। কোথা থেকে দিয়েছে? বুঝতেই পারছো, মিসেস রিলোভেজ ওয়াশিংটন জোন্স ওয়াকিং অ্যালোন করছিলেন, তাহলে থ্যাংক ইউ ম্যাম থেকে দিয়েছে। একে আমরা ব্রেক করব। she was walking alone, আমরা বুঝতেই পারছি she was walking alone is the main clause। দেখো was walking past continuous tense verb পেয়েছি, তার সাথে when a boy ran up behind her আরেকটা verb পেয়েছি। ঠিক আছে, কিন্তু এটা কি যখন একটা টাইমের রেফারেন্স দিয়েছে তাহলে অবভিয়াসলি অ্যাডভার্বিয়াল ক্লজ। এইবারে একে আমরা কিরকম ভাবে ভাঙবো না, দেখো আগেরটাতেও কিন্তু আমরা who-টাকে বাদ দিয়েছি, এখানেও আমরা লিঙ্কার when-কে বাদ দিয়ে দেবো, ডিলিশন করে দিচ্ছি। ঠিক আছে, এবার কি করব আমরা? প্রথম কাজটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াকিং অ্যালোন, সে একা হাঁটছিল। দ্বিতীয় কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে রান আপ বিহাইন্ড হার, একটি ছেলে পেছনে দৌড়ে এসেছিল। তাহলে আমরা একে সিম্পলিফিকেশন অফ সিনট্যাক্স করছি, অর্থাৎ সিনট্যাকটিক্যাল সিম্পলিফিকেশন করছি। বাক্যের যে গঠনগত জটিলতা, সিনট্যাকটিক্যাল কমপ্লিকেশন, তাকে আমরা সিম্পলিফাই করছি। ঠিক আছে, ফার্স্ট সেন্টেন্সে আমরা লিখব she was walking alone। সেকেন্ড সেন্টেন্সে আমরা লিখব a boy ran up behind her। দেখো আমি কিন্তু লিঙ্ক আর when-টাকে বাদ দিয়ে দিয়েছি, কারণ যখন আমরা স্প্লিট করে দিচ্ছি তখন কিন্তু জয়নিং এ আমরা লিঙ্কারকে নিয়ে আসি, স্প্লিটিং এ আমরা লিঙ্কারকে ডিলিট করে দিই। থার্ড সেন্টেন্সে যাচ্ছে থ্যাংক ইউ ম্যাম থেকে।
boy could hear other rumors laughing and talking. আমি খুব বড় সেন্টেন্সে যাইনি কারণ সেটা ও যে ছোট বোর্ডে লেখাটা একটু সমস্যাজনক, প্রয়োজনও হবে না হয়তো। আচ্ছা, the boy could hear other rumors laughing and talking. দেখো এখানে কিন্তু কোনো লিঙ্কার নেই, there is only one word, could hear. কেমন? ঠিক আছে, এবার কি শুনতে পেলো? other rumors laughing and talking. দেখো laughing talking কি? তারা জিরান্স হয়ে গেল, তাহলে এরা ভার্ব নয়, কিন্তু এখান থেকে আমরা ভার্বের ক্লু পাচ্ছি। কি হলো ঘটনাটা? কিছু রুমাররা লাফিং এন্ড টকিং করছিল, ছেলেটি সেটা শুনতে পেল। আমরা ভেঙে নিই, কি করতে পারি আমরা এখান থেকে এই যে নন ফাইনাইট ক্লজটা আমরা পেয়ে গেলাম, আদার রুমার্স লাফিং এন্ড টকিং অবজেক্টে রয়েছে, সেইটাকে আমরা কি করতে পারি? একটা ভার্বের হিন্ট নিয়ে নিতে পারি যে আদার রুমাররা লাফিং এন্ড টকিং করছিল, তাহলে আদার রুমার্স ওয়্যার লাফিং এন্ড টকিং। কেমন করতেই পারি। এবার আমি ওয়্যার কি করে বুঝলাম? পাস্ট টেন্স, কেন কি এখানে কুড আছে, তাহলে আমি টেন্সটার সেন্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লেক্সিক্যাল সিম্পলিফিকেশন করব, অর্থাৎ বাক্যের যে ভোকাবুলারি তাকে আরেকটু সিম্পলিফাই করে দুটো সেন্টেন্স তৈরি করব। ফার্স্ট সেন্টেন্স আমি করলাম আদার রুমার্স ওয়্যার। দেখো ওয়্যার কে আমি ইনসার্ট করেছি, তাহলে ইনসার্শন অফ কন্টেন্ট। আদার রুমার্স ওয়্যার, ইনসার্শনে আমরা যে কন্টেন্টটাকে আনছি সেটা আমাদের কাছে ছিল না, কেমন সেটাকে আমরা নিয়ে আসছি প্রয়োজন অনুযায়ী। আদার রুমার্স ওয়্যার লাফিং এন্ড টকিং। সেকেন্ড সেন্টেন্স আমরা করব ছেলেটি সেটা শুনতে পেল, তাহলে দ্য বয় could hear that. দেখো that কেও কিন্তু আমরা ইনসার্ট করলাম। সরি, সেন্টেন্স নাম্বার 4 এ চলে আসবো। থ্যাংক ইউ ম্যাম থেকেই। The water dripping from his face. The boy looked at her. The water dripping from his face, comma, the boy looked at her. কে বয়ের কথা বলা হচ্ছে? রজারের কথা। কার দিকে তাকিয়েছে? মিসেস লুলাবেথ ওয়াশিংটন জোনসের দিকে তাকিয়েছে। বেশ, কি হলো? দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস। দেখো আমি কিন্তু দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস একটা নন ফাইনাইট ক্লজ পেয়েছি, যেখানে টেন্স বা সাবজেক্টের কোনো রেফারেন্স নেই, টেন্সের কোনো রেফারেন্স নেই। আমরা বুঝতে পারছি না কোথায় টেন্স আছে। ঠিক আছে, এই নন ফাইনাইট ক্লজ থেকে কিন্তু আমরা ভার্বের একটা হিন্ট নেব যে জল পড়ছিল। কেমন কি করে বুঝবো পড়ছিল বা পাস্ট টেন্স? দেখো লুকড আছে, তাহলে অমনি আমি বুঝতে পেরে যাচ্ছি যেটা পাস্ট টেন্সে কথা বলা হচ্ছে, তাহলে জল পড়ছিল, ছেলেটি তাকালো, তাই তো? তাহলে এটাকে করার জন্য আমাদের প্রথম সিকোয়েন্স মেইনটেইন করি। প্রথমে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, সেকেন্ড হচ্ছে দ্য বয় লুকড অ্যাট হার। তাহলে ফার্স্ট সেন্টেন্স আমি লিখছি দ্য ওয়াটার was dripping। তাহলে নন ফাইনাইট ক্লজটাকে আমরা কিন্তু একটা মোটামুটি ফাইনাইট ক্লজে ইউজ করে ক্লজ হিসেবে ব্যবহার করলাম, এবং যেটা করলাম সেটা হচ্ছে নন ফাইনাইট ক্লজ থেকে আমরা টেন্স ভার্বের হিন্টটা নিয়ে নিলাম, যেটাকে আমাদের একটা গোটা বাক্য বানাতে লাগলো। The water was dripping from his face। দেখো the water was dripping from his face একটা সিম্পল সেন্টেন্স, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্সে স্প্লিট করলাম। সেকেন্ড সিম্পল সেন্টেন্স যেটা লিখছি the boy looked at her। তাহলে আমরা
কি করছি, we are splitting sentences into two meaningful simple sentences. দুটো সিম্পল সেন্টেন্সে আমরা আমাদের প্রশ্নের বাক্যগুলোকে স্প্লিট করে দিচ্ছি। আবার থ্যাংক ইউ ম্যাম থেকে। Not knowing what else to do, he dried it again. কি ড্রাই করেছিল? দ্য ফেস। রজার নিজের ফেস ড্রাই করেছিল। স্প্লিট করছি, এখানেও আমরা একটা নন ফাইনাইট ক্লজ পেয়েছি, নট নোয়িং হোয়াট এলস টু ডু, না জেনে। দেখো নো সেন্স অফ ভার্ব, নো সেন্স অফ টেন্স। কেমন? হি ড্রাইড ইট अगेन হচ্ছে মেইন ক্লজ। তাহলে একটাই মেইন ক্লজ আছে, দিস ইজ আ সিম্পল সেন্টেন্স। এবার এই সিম্পল সেন্টেন্সটাকে আমাদের একাধিক সিম্পল সেন্টেন্সে ভেঙে দিতে হবে। তাহলে আমরা আমাদের নন ফাইনাইট পার্টটা থেকে একটা ভার্বের ক্লু নেব। কি করব? ইনসার্শন অফ টেক্সট করব। সরি, সাবজেক্ট কে নট নো করেছিল? হি। সাবজেক্ট কে আমরা পেয়েছি, তাহলে হি ডিড নট নো। কি করে বুঝলাম ডিড নট হবে? নট আনার জন্য ডু আমাকে আনতেই হবে, তার সাথে ড্রাইড, তার মানে পাস্ট টেন্স, ড্রাই প্রেজেন্ট টেন্স, ড্রাইস প্রেজেন্ট টেন্স, ড্রাই পাস্ট টেন্স, তাহলে আমি ডিড করব ডু কে। তাহলে হি ডিড নট নো হোয়াট এলস টু ডু, he dried it again. থ্যাংক ইউ ম্যাম থেকে আরেকটা একটু মিক্সড আপ আছে কোয়েশ্চেন্স গুলো, যাই হোক। নাম্বার 6, I wish you would behave yourself. I wish you would behave yourself. দেখো উইশ বোঝাতে গেলে কিন্তু আমরা পাস্টের ব্যবহার করি, তাই ভুল হয়েছে। অ্যাকচুয়ালি টেন্সটা কিন্তু প্রেজেন্ট, উইশ আছে। ঠিক আছে? বাক্যটা মুখে বলা একটা স্পিচ, সেক্ষেত্রে কথাটা বলা হয়েছে আই উইশ ইউ উড বিহেভ ইয়োরসেলফ। ব্যাপারটা কিন্তু খানিকটা এরকম, আই উইশ দ্যাট ইউ উড বিহেভ ইয়োরসেলফ। আই উইশ হোয়াট? আই উইশ দ্যাট ইউ উড বিহেভ ইয়োরসেলফ। তাহলে হোয়াট এর আনসার করছি, মানে এটা কি নাউন ক্লজ, তাই তো? তাহলে এখানেও আমরা লিঙ্কারকে অমিট করে দেব, অর্থাৎ দ্যাট নেই, দ্যাট আমাদের লাগবে না, দ্যাটকে বাদ দেব, দিয়ে আমরা দুটো পার্টে সেন্টেন্সটাকে স্প্লিট করব। কিভাবে করব? আমি ফার্স্ট সেন্টেন্স করলাম ইউ, দুটো কাজ সাইমালটেনিয়াসলি হচ্ছে, সেখানে আমি ইচ্ছা করছি তুমি আমি চাইছি তুমি ভালোভাবে চলবে। দেখো দুটো কাজের মধ্যে কোনো টাইমের সিকোয়েন্স নেই, সেক্ষেত্রে ইউ উড বিহেভ ইয়োরসেলফ। সেকেন্ডটা আই উইশ হোয়াট, তাকে ফাইনাইট করতে হবে, আই উইশ সো, আমি এই রকম চাই, সো আমি ইনসার্ট করলাম, ইনসার্শন অফ কন্টেন্ট হলো। নাম্বার 7 এ আসছি। She was a large woman with a large purse. She was a large woman with a large purse. দেখো ভার্ব কোনটা? There is only one verb, was. কেমন? She was a large woman, একটা আমার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, with a large purse কি? একটা প্রেপোজিশন এবং তার অবজেক্ট, অর্থাৎ প্রেপোজিশনাল ফ্রেজ। ভার্ব নেই, তাহলে ক্লজ নয়, প্রেপোজিশনাল ফ্রেজ।
যখন আমরা সিম্পল সেন্টেন্স উইথ প্রেপোজিশনাল ফ্রেজ পাবো, আমরা এই প্রেপোজিশনাল ফ্রেজটাকে আমরা লেক্সিক্যালি সিম্পলিফাই করব, তার যে ভোকাবুলারি সেটাকে আমরা আলাদা বাক্যে পুট করার চেষ্টা করব। কিরকম ভাবে করব? She was a large woman. সেকেন্ড আমরা করব she had a large purse. এখানে আমি একটু বেশি লাইসেন্স নিয়ে হ্যাভে চলে গেলাম, ফার্স্ট টেন্স করেছি যেহেতু ওয়াজ আছে। এটাকে আমরা একটু বাজে শোনায়, এটাকে আমরা এরকমও লিখতে পারি একদম অথেন্টিক টু টেক্সট থেকে, একদম লয়াল টু টেক্সট থেকে, যে she was with a large purse. It sounds bad, but it's grammatically equally correct. The eyes have it থেকে একটা সেন্টেন্স, নাম্বার 8. The couple who saw her off. The couple who see off করা মানে বিদায় জানানো, তাহলে তাকে যারা বিদায় জানিয়েছিল, কার কথা বলা হচ্ছে? The blind girl. The couple who saw her off were probably her parents. The couple who saw her off were probably her parents. Who saw her off? কি এটা? অ্যাডজেক্টিভ ক্লজ, কাপলের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা লিঙ্কারকে বাদ দিয়ে, দিস ইজ দ্য লিঙ্কার, লিঙ্কারকে বাদ দিয়ে আমরা রিলেটিভ ক্লজটাকেও একটা সেন্টেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কি করব? ফার্স্ট সেন্টেন্স, the couple saw her off. They were, যেহেতু কাপল প্লুরাল, তাহলে আমি দে করতেই পারি প্রোনাউনে। They were, বেসিক্যালি the couple were, কিন্তু দুবার আমি the couple লিখবো না, সেই জন্য they were probably her parents. পরেরটায় আসছি। The roads, thank you, sorry, eyes have it থেকে, the roads are quiet and almost deserted. ঠিক আছে? and ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা একটা কিউমুলেটিভ কনজাংশন ব্যবহার করছি, একটা কোঅর্ডিনেশন আছে। দুটো কোঅর্ডিনেশন বা কম্পাউন্ড সেন্টেন্স কখন হয়? যখন আমরা মোর দ্যান ওয়ান মেইন ক্লজকে জুড়ি। তাহলে এখানে আমাদের কাছে দুটো মেইন ক্লজ আছে, and কিউমুলেটিভ কনজাংশন কি? the roads are quiet, the roads are almost deserted. দেখো আমাদের কাছে দুটো বাক্য আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অতএব তাদেরকে একটা and দিয়ে বা একটা কনজাংশন দিয়ে জোড়া আছে। তাহলে আমরা যখন স্প্লিট করব, ইটস ভেরি ইজি, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটোকে আলাদা করে দেব। সেটা কি? প্রথমে যে কোনো সিকোয়েন্স নেই, টাইম সিকোয়েন্স নেই, তাহলে আমি জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটো আলাদা করলাম। the roads are quiet, সেকেন্ড হচ্ছে they, আমি the roads এর জন্য প্রোনাউন they ব্যবহার করলাম, they are almost deserted. guys habit থেকে আরেকটা, number 10. For a while we sat in silence.
for a while we sat in silence. দুখানা prepositional phrase আছে, one is for a while, one হচ্ছে in silence. Basically we sat হচ্ছে আমাদের ক্লজটা। তাহলে we sat যে কোনো একটাকে prepositional phrase থাকলে আমরা কি করব, তাকে একটা আলাদা বাক্যে চেঞ্জ করার চেষ্টা করব। তাহলে বেটার হয় যদি আমরা for a while কে আলাদা করে দিই, সেটা সাউন্ডস বেটার। আমি স্প্লিট করছি। ফার্স্ট আমরা করলাম we sat in silence। আবার লিখবো we sat in silence, সেটা না করে লিখি we did so, আমরা সেটা করলাম for a while। কিছুই নয়, we sat for a while সেটাও বলা যায়, but it sounds bad, আমি সেই জন্য we did so, আমরা সেটা করলাম। কোনটা করলাম? we sat for a while। পরেরটায় আসছি। People of different religions would be sitting outside। People of different religion would be sitting outside। কোথা থেকে বলা হয়েছে, কোথা থেকে তুলে নেওয়া হয়েছে সেন্টেন্সটা? স্ট্রং রুটস থেকে। কার জন্য বসে থাকতো? এবছর এইচএসে এসছে, বসে থাকতো আব্দুল কালামের ফাদারের জন্য। People of different religion would be sitting outside। দেখো of different religion I've got the prepositional phrase, ঠিক আছে, তাকে আমরা আলাদা করার চেষ্টা করব। তাহলে প্রথম বাক্য আমরা বলবো people would be sitting outside। এবার একটু ইনসার্শন অফ কন্টেন্ট করব, একটু জুড়ে দেব। people কি প্লুরাল, তাহলে প্লুরালের জন্য আমরা তাহারা বা দে ব্যবহার করব। তাহারা ছিল, অর্থাৎ দে ওয়্যার। কি করে বুঝলাম ওয়্যার হবে? কেন কি would আছে, পাস্ট আছে। they were of different religion। Good. স্ট্রং রুটস থেকে আরেকটা সেন্টেন্স। এখানে আমরা একদম লেক্সিক্যাল সিম্পলিফিকেশন করব, অর্থাৎ বাক্যের যে ভোকাবুলারি তাকে সিম্পলিফাই করব। নাম্বার 12, I was born into a middle class Tamil family। I was born into a middle class Tamil family। সিম্পল সেন্টেন্স, যেখানে জাস্ট একটা লম্বা ফ্রেজ আছে, a middle class Tamil family। এই যে লেক্সিক্যাল বা ভোকাবুলারি কমপ্লিকেশনস আছে, অর্থাৎ একসাথে একটা কম্পাউন্ড হিসেবে লেখা আছে, সেটাকে আমরা সিম্পলিফাই করব। I was born into a Tamil family। দেখো আমি মিডল ক্লাসটা বাদ দিয়ে রাখলাম। পরের সেন্টেন্সে ব্যবহার করব it was। it মানে কোনটা? the family। কেমন? it was middle class। এই একই ধরনের আরেকটা বাক্য, নাম্বার 13, it was দেখো আমি একটা বড় কম্পাউন্ড লিখছি, fairly large
it was a fairly large পাক্কা হাউস। পাক্কা হাউসকে আমরা কি ধরতে পারি? সে নাউন, পাক্কা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। এই যে একটা বড় কম্পাউন্ড আমি লিখেছি, এটাকে আমি ছোট করে দেব, তাহলে লেক্সিক্যাল সিম্পলিফিকেশন। যে কোনো একটুখানি কোয়ালিটি আমি বাদ রেখে দেব। কিরকম ভাবে করব? It was a পাক্কা হাউস, পাকা বাড়ি ছিল, it was a পাক্কা হাউস। সেকেন্ড আমি করব it was fairly large। ঠিক আছে, জাস্ট লেক্সিক্যাল সিম্পলিফিকেশন। দেখো এখানে আমি এটুকুকে ইনসার্ট করেছি। নেক্সট আমরা করব 3 কোশ্চেনস থেকে। নাম্বার 14, he fell fainting on the ground, the wounded man, he fell fainting on the ground, moaning feebly। He fell fainting on the ground, moaning feebly। তাই তো? হ্যাঁ, ফাইন। এবার একে আমরা স্প্লিট করব। সেই নন ফাইনাইট ক্লজ আবার পেয়েছি। fainting on the ground prepositional phrase। দেখো he fell fainting, কেমন? তাহলে fainting আমরা একটা পার্টিসিপল পেয়েছি নন ফাইনাইট, তাহলে এখান থেকে আমরা একটা ভার্বের সেন্স নিয়ে নেব এবং কিভাবে স্প্লিট করব? he fell fainting on the ground, কিছুই নয়, আমরা এখানে যেহেতু মর্নিং ফিবলিটাও আছে আমি ওইটুকুকে আলাদা করে দিলাম। he fell fainting on the ground। সেকেন্ড আমি করে দিলাম he was কে ইনসার্ট করলাম mourning feebly। পার্টিসিপল ইউজ করার দরকারই হলো না, কেমন? দেখো আমি দুটো পার্টকে জাস্ট আলাদা করে দিয়েছি। mourning feebly এই পার্টিসিপলটাকে আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করলাম ইন দ্য সেন্স, মানে আমি একটা বাক্যে ব্যবহার করলাম টেকিং দ্য হিন্ট ফ্রম দ্য ভার্ব। কেমন? হি ওয়াজ mourning feebly। নেক্সট 3 কোয়েশ্চেন্স থেকেই all the answers being different, comma, the Tsar agreed to none। all the answers being different, the Tsar agreed to none। একদম একটা নন ফাইনাইট ক্লজ পেয়েছি, কোনটা? all the answers being different, যেখান থেকে আমরা কোনো টেন্সের সেন্স পাচ্ছি না। all the answers being different, এই যে নন ফাইনাইট ক্লজটাকে আমরা পেয়েছি এবং সিম্পল সেন্টেন্স the Tsar agreed to none, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আর কিছু নেই। নন ফাইনাইট we won't consider। তাহলে সেখানে এই নন ফাইনাইটটাকে আমরা একটা সেন্টেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব taking the hint from the হচ্ছে participle। being is participle। দেখো আমি কি বললাম, আনসার কি করে করতে পারি। এখানেও কিন্তু একটা টাইম সিকোয়েন্স আছে, যে আনসারগুলো ডিফারেন্ট ছিল সেটা আগে হয়েছে, যার এগ্রি করেনি সেটা পরে হয়েছে। তাহলে আমি প্রথমে করলাম all the answers were, দেখো বি ভার্ব পেয়েছি, তাকে পাস্ট করলাম। কি করে বুঝলাম পাস্ট? কারণ agreed পাস্ট টেন্স আছে।
all the answers were different. এখানে আবার একটা সাবজেক্ট আছে, the czar agreed to none. এবারে আমরা পোয়েমে চলে যাচ্ছি। অন কিলিং আ ট্রি থেকে একটা সেন্টেন্স। নাম্বার 16, it has grown slowly consuming, দেখো জিরান্ড ব্যবহার করে ফেললাম, নন ফাইনাইট ক্লজ পেয়েছি, the earth. It has grown slowly, দুটো কাজই সাইমালটেনিয়াসলি হয়েছে। সে আর্থকে কনজিউম করেছে, সে কে, ইট কে, দ্য ট্রি, এবং সে আর্থকে কনজিউম করে হ্যাজ গ্রোন স্লোলি। তাহলে ইট হ্যাজ গ্রোন স্লোলি কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা কমপ্লিট ক্লজ আমি পেয়েছি, তার সাথে কনজিউমিং দ্য আর্থ হচ্ছে নন ফাইনাইট ক্লজ। নন ফাইনাইট ক্লজ থেকে আমরা কনজাম্পশনের আইডিয়াটা নিয়ে নিলাম, দুটো বাক্য করব। ওয়ান ইজ, আমি কনজিউম করাটা আগে করি কারণ সে আগে খেয়েছে তারপর বড় হয়েছে, একটু সাউন্ডস বেটার। ইট হ্যাজ কি করে বুঝলাম হ্যাজ বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, এইখান থেকে আমি টেন্সের সেন্সটা নিয়ে নিলাম, কোথা থেকে, মেইন ক্লজটা থেকে। ইট হ্যাজ গ্রোন স্লোলি, ইট হ্যাজ, ও কনজিউম আগে করব, সরি, ইট হ্যাজ কনজিউমড দ্য, সরি, it has consumed the earth. Fine, it has খেয়েছে প্রথমে, তারপরে grown slowly, আস্তে আস্তে বড় হয়েছে। ঠিক আছে, এবারে আমরা asleep in the valley থেকে একটা সেন্টেন্স নেব। নাম্বার 17, a soldier, comma, very young, comma, lies open mouthed. A soldier very young lies open mouthed. যখন আমরা এই কমার সাহায্যে একটা সাবজেক্ট সম্বন্ধে দুটো প্যারালালি ইম্পর্টেন্ট কথা বা দুটো প্যারালাল স্টেটমেন্ট দিই এবং সেই স্টেটমেন্ট দুটোকে কমা রিলেশনে রাখি, সেখানে একটা কিন্তু একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আ সোলজার লাইজ ওপেন মাউথড, এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাপোজিশন, এবং অ্যাপোজিশন যেখানে থাকে সেটাও সিম্পল সেন্টেন্স, আমার কাছে একটাই ক্লজ আছে, আমরা এই অ্যাপোজিশনটা এই সাবজেক্ট সম্বন্ধে আরেকটা স্টেটমেন্ট, তাহলে আমরা দুটো স্টেটমেন্টকে আলাদা করে দেব। A soldier lies open mouthed, একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমি লিখলাম, অ্যাপোজিশনটাকেও একটা বাক্যে পরিণত করব উইথ আ লিটল বিট ইনসারশন। কি বলবো, সে, দা সোলজার আর বলার দরকার নেই, তাহলে হি, দেখো লাইজ আছে, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ করতে পারি, হি ইজ ভেরি ইয়াং। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে বি ভার্বে ইজি হবে প্রেজেন্ট টেন্সে। asleep in the valley থেকে আরেকটা বাক্য, নাম্বার তো ভুলে গেলাম, 17 করি, 17ই করি। এটা আছে, his feet among the flowers, his feet among the flowers। দেখো আবার একটা নন ফাইনাইট ক্লজ, যেখান থেকে আমরা কোনো টেন্সের সেন্স পাচ্ছি না। his feet among the flowers, he sleeps, কেমন, he sleeps কি মেইন ক্লজ, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স,
যেখানে একটা নন ফাইনাইট ক্লজ আছে, তাহলে আমরা নন ফাইনাইট ক্লজটাকে একটা কমপ্লিট ক্লজ হিসেবে ব্যবহার করব। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানেই তো একটা সিম্পল সেন্টেন্স। কি করব? হি স্লিপস, কে ঘুমোচ্ছে? দ্য সোলজার, মনে আছে? হি স্লিপস। এবার আমরা করব হিজ ফিট, ভার্ব দিতে হবে আর, কেন আর হলো? ফিট প্লুরাল এবং স্লিপস প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন প্লুরালে হয় আর, তাহলে হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স। ফাইন। সনেট 18, shall I compare it to a summer's day থেকে একটা সেন্টেন্স নিচ্ছি। Summer's leaves hath মানে কি? has লিখেই দিই, তোমরা পড়েছো নিশ্চয়ই। Summer's leaves hath all too short a date. Summer's leaves hath all too short a date. কেমন? হঠাৎ হ্যাড ব্যবহার করেছেন কেন উইলিয়াম শেক্সপিয়ার? কারণ এটা আর্কাইক ইংলিশ, পুরনো ইংরাজি, অনেক আগে, 400 বছর আগে লেখা, তাই। Summer's leaves hath all too short a date. এখানেও আমরা একদম লেক্সিক্যাল সিম্পলিফিকেশন করব। দেখো তুমি একটা বড় ফ্রেজ পেয়েছো, all too short a date। এই যে একটা কমপ্লেক্সিটি আছে, এটাকে আমরা সিম্পলিফাই করে দেব, ভোকাবুলারিটাকে সিম্পলিফাই করে দেব। কি করব? Summer's leaves hath, যার অর্থ হচ্ছে has আর ডেট। Summer's leaves এর একটা ডেট আছে, ডেট মানে এখানে টাইম পিরিয়ড, তোমরা কবিতায় পড়েছো, একটা সময়কাল। এবার আমরা বলবো ইট ইজ, ইট মানে কোনটা? এই লিজটা, ইট বা ডেটটা, ইট ইজ টু শর্ট। ইজটাকে আমরা ইনসার্ট করলাম, কি করে বুঝলাম প্রেজেন্ট হবে? কারণ হ্যাজ আছে, প্রেজেন্ট আছে। নাম্বার 19 করছি, সনেট 18 থেকে। Your eternal summer, your মানে কার বলা হচ্ছে? The poet's fair friend. Your eternal summer shall not fade. কেমন? দেখো এখানেও আমরা একটা ইটারনাল সামার, একটা কমপ্লিকেশন পেয়েছি এবং সিম্পল আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা পেয়েছি, your eternal summer shall not fade. There is only one verbal phrase, shall not fade. ঠিক আছে, তাহলে একটা আমরা ভার্বাল ফ্রেজ তো পেয়ে গেছি, দ্বিতীয় বাক্যটা আমরা লেক্সিক্যাল সিম্পলিফিকেশন দিয়ে বার করব। Your summer is eternal. দেখো eternal summer, একে আমরা সিম্পলিফাই করে দিলাম, your summer is eternal। তাহলে আমি একটা your summer সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছি এবং একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা সিম্পল সেন্টেন্স করেছি। দ্বিতীয়টায় আমি করব ইট, ইট মানে কি? your summer, it shall not fade. Fine. নেক্সট আমরা করব পোয়েট্রি অফ আর্ট থেকে। When tired out with fun, কে tired out হয়ে যায়? The grasshopper, he rests at ease. কেমন? দেখো আমরা কিন্তু মেইন ক্লজ একটাই পেয়েছি, he rests at ease, তার সাথে একটা when লিঙ্কার দিয়ে জোড়া সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি, when tired out with fun। টাইম রেফারেন্স হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আমরা কিছু করব না, লিঙ্কারটাকে বাদ দিয়ে দেব, দিয়ে আমরা দুটো ফ্রেজকে, দুটো ক্লজকে দুটো সেপারেট সেন্টেন্সে ট্রান্সফার করব। এবার প্রথমে টায়ার্ড আউট হয়, তারপর রেস্ট নেয়, তাহলে
ডাইনিং আউটের পার্টটা আমরা আগে লিখি, কি বলবো, সাবজেক্টকে হি, তাহলে হি রেস্টস যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে হি গেটস, গেটস কে আমরা ইনসার্ট করলাম, হি গেটস টায়ার্ড আউট, আমরা টায়ার্ড গেট হই, উই গেট টায়ার্ড, তাই আমি গেট নিয়ে এলাম, হি গেটস টায়ার্ড আউট উইথ ফান। কেমন, নেক্সট হি হবে হি rests at ease. দ্য প্রপোজালে চলে যাচ্ছি, প্রোজ পোয়েট্রি মোটামুটি হয়ে গিয়েছে। দ্য প্রপোজাল থেকে মোটামুটি মানে এক্সাম্পলারি কিছু বাক্য হয়েছে, এটাই সব নয়, অবশ্যই তোমরা নিজেরা বেশ কিছু জায়গা থেকে বা বেশ কিছু সেন্টেন্স টেক্সট থেকে তুলে তুলে স্প্লিট করার চেষ্টা করবে। 21 এ আসছি, দ্য প্রপোজাল থেকে সেন্টেন্স, লোমভের খুব সুইট স্পিচ, সেটা কি কত হবে ভুলে গেছি, 22 সে ভুলে গেছি। এনিওয়ে, I am already 35, a critical age. I am already 35, a critical age. কেমন, 35 কে এক্সপ্লেন করা হচ্ছে, স্পিচ বলে কমা দিয়ে দেওয়া, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে I am already 35 which is a critical age, কেবল একটা অ্যাডজেক্টিভ ক্লজের মতো ব্যবহার করা হচ্ছে, যদিও সিম্পল সেন্টেন্স। একে আমরা কিরকম ভাবে ভাববো, আমি এই জন্য বললাম যে আমাদের আর ক্রিটিক্যাল এজ পার্টটাকে আলাদা করতে হবে। তাহলে I am already 35, এবার 35টা, তাহলে I am একটা ক্রিটিক্যাল এজ বলাটা বাজে শোনায়, আমি বলবো it is, এটি হলো, অর্থাৎ 35টা হলো a critical age। আমি a critical age ফ্রেজটাকে এই is ইনসার্ট করলাম, তার সাথে it is a critical age করে আমি একটা সেন্টেন্স করলাম। আরেকটা বাক্য দ্য প্রপোজাল থেকে, my dog Guess has gone lame। দেখো my dog Guess এর লেক্সিক্যাল সিম্পলিফিকেশন করব আমরা, has gone lame তো তোমার কাছে ক্লজ আছে, কি করব, প্রথমে গেস আমার ডগ, তারপর সে লেম হয়ে গেছে, তাহলে একটু উল্টো করে করি, my dog is Guess, বাজে শোনায়, আমি উল্টো করে লিখি Guess is my dog। কেমন, হি, ওরা হি বলে, আমরা ইটও বলতে পারি, যেহেতু ডগ হ্যাজ গন লেম। কেসকে নিয়ে বললাম, তো স্কুইজারকে নিয়ে একটু বলা উচিত। 24 এ আসছি, you must realize, কে কাকে বলছে, লোমভ নাতালিয়াকে বলছে, you must realize that squeezer is overshot। কেমন, আগে ওভারশট, তারপর রিয়েলাইজেশনের কথা আসছে, তাহলে একে that squeezer is overshot, you must realize what, that squeezer is overshot, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স উইথ দ্য নাউন ক্লজ, তাহলে নাউন সাবঅর্ডিনেশন, সেক্ষেত্রে আমরা কি করব, লিঙ্কারকে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে লিখব, কি বলবো, squeezer is overshot। You must realize, এবার ফাইনাইট করতে হবে, তাহলে অবজেক্ট লাগবে, realize that, you must realize that। কেমন, এই মোটামুটি কয়েকটা আমি করতে পারলাম, আরো বেশ কিছু
স্প্লিটিং তোমরা সেন্টেন্স তুলে তুলে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি আমি শেখাতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আমি একটা কথা কয়েকদিন ধরে ক্লাসে বলবো ভাবছি, সেটা হচ্ছে আমার বা পারুল প্রকাশনীর হয়ে যারা পড়াচ্ছেন তাদের প্রত্যেকের ভিডিওতেই অনেক মানুষ প্রচুর কমেন্ট করছেন, প্রচুর শেয়ার করছেন, লাইক করছেন বা আমাদের কিছু ভুল হলে সেটা ধরিয়ে দিচ্ছেন। তাদের প্রত্যেককে আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ প্রত্যেক দিনই পারুল প্রকাশনীকে ধন্যবাদ জানাই, কিন্তু যারা এই পেজের মেম্বার বা যারা লাইক করে রেখেছেন তাদেরকেও আমরা ইকুয়ালি থ্যাঙ্কস জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। গুড নাইট।